বন্ধুরা, আমন্ত্রণ জানাচ্ছি রাজশাহী বিভাগীয় অনলাইন স্কুলে। আশা রাখছি সপরিবারে ভালো আছো। আমি নবম ও দশম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের পঞ্চম অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে পুরো সময়টা জুড়ে তোমাদের সঙ্গে থাকব। আমি মমিন আহমেদ, সহকারী শিক্ষক, সৃজনী উচ্চ বিদ্যালয়, জয়পুরহাট সদর। বন্ধুরা, তোমরা এই অনলাইন ক্লাসটি উপভোগ করো এবং বন্ধুদের জন্য বেশি বেশি করে শেয়ার করো, এবং কে কোন জেলা থেকে এই ক্লাসটি দেখছো কমেন্ট বক্সে সেই জেলার নাম লেখো। বন্ধুরা, আমরা আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হলো পঞ্চম অধ্যায়ের বাংলাদেশের নদ নদী। একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। সে বিষয়ে আমাদের সঙ্গে তোমরা থাকবে। শিক্ষার্থী বন্ধুরা, যে বিষয়গুলো তোমাদের জানা প্রয়োজন, বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ। এদেশে ৭০০টির মতো নদী রয়েছে। নদীর আয়তনের দৈর্ঘ্য ২২,১৫৫ কিলোমিটার এবং এই নদীগুলো জীবন জীবিকার উৎস। তোমরা জানো, আমরা বা বাঙালিরা মাছে ভাতে বাঙালি। মাছ ছাড়া কোনো কিছু আমরা কল্পনাও করতে পারি না। এবং যেটি নৈবেত্তিক আকারে আসতে পারে যে নদীগুলোর দৈর্ঘ্য কত, তোমরা মনে রাখবে ২২,১৫৫ কিলোমিটার। শিক্ষার্থী বন্ধুরা, যে বিষয়গুলো আমাদের জানা দরকার এই চ্যাপ্টারটি পড়তে গিয়ে, যে উপনদী কাকে বলে, এই বিষয়টা তোমাদের জানা দরকার। নদী থেকে প্রবাহ ছোট নদীর চলাচলের পথে যখন ছোট ছোট অন্যান্য বা জলাধার এসে মিলিত হয়, প্রবাহ দান করে, তখন তাকে উপনদী বলে। যেমন পদ্মার উপনদী মহানন্দা। শিক্ষার্থী বন্ধুরা, সহজভাবে মনে রাখার জন্য তোমরা এটা খেয়াল রাখবে, বাহির থেকে এসে মিলিত হয়ে নিচের দিকে প্রবাহিত হয়। জলবিদ্যুৎ। নদী ও জলপ্রপাতের পানির বেগ ব্যবহার করে টারবাইন যন্ত্রের সাহায্যে যে বিদ্যুৎ উৎপাদন করা হয় তাকে জলবিদ্যুৎ বলে। এটি নবায়নযোগ্য শক্তি সম্পদ। নদী, আসলে নদীটা কি, নদী কাকে বলে, এই বিষয়টা তোমাদের পরিষ্কার হওয়া দরকার। পাহাড়, হ্রদ বা প্রসরণ প্রভৃতি উচ্চভূমিতে ক্ষুদ্র ক্ষুদ্র স্রোতধারার মিলিত প্রবাহ একটি প্রাকৃতিক খাত দিয়ে প্রবাহিত হয়ে যখন অপর কোনো জলাশয়, হ্রদ বা সাগরে মিলিত হয়, তখন ওই প্রবাহকেই বলে নদী। এটি হলো নদীর সংজ্ঞা। মোহনা কাকে বলে? প্রবাহমান নদী যে স্থানে, এটি সমুদ্র বা হ্রদ দুটি হতে পারে, মিলিত হয় সেই স্থানকে মোহনা বলে। আসলে মোহনা হলো মানে মিলনের স্থান, মনে রাখবে। যেমন পটুয়াখালীর মোহনায় আগুনমুখো ৫টি নদীর মিলিত স্থল, অর্থাৎ মোহনা হলো মিলিত স্থল। শাখা নদী। শিক্ষার্থী বন্ধুরা, একটি নির্দিষ্ট উৎস থেকে প্রবাহিত হবার সময় ভূপৃষ্ঠের গঠন তারতম্যের কারণে মূল নদী হতে বিচ্ছিন্ন হয়ে ভিন্ন ধারায় প্রবাহিত হলে তাকে শাখা নদী বলে। যেমন যমুনা হচ্ছে ব্রহ্মপুত্রের শাখা নদী। এই বিষয়গুলো তোমাদের খেয়াল রাখতে হবে। উপনদী কাকে বলে, জলবিদ্যুৎ কাকে বলে, নদী কাকে বলে, মোহনা কাকে বলে, শাখা নদী কাকে বলে, এই বিষয়গুলো তোমরা অবগত হলে আমরা এখন
বাংলাদেশের যে প্রধান প্রধান নদীসমূহ সেগুলোর নাম দেখছি। পদ্মা, মেঘনা, ব্রহ্মপুত্র, যমুনা, কর্ণফুলী, তিস্তা, সাঙ্গু, ফেনী, মাতামুহুরী। এগুলো হচ্ছে বাংলাদেশের প্রধান প্রধান নদী। আরও নদী রয়েছে বাংলাদেশে, তোমরা জানো 700টির উপরে বাংলাদেশের নদী রয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের এই অনলাইন ক্লাসের এই অংশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা প্রায়শই দেখা যায় এই চ্যাপ্টারটি মুখস্থ করবার চেষ্টা করো, কিন্তু না, তোমরা একটি মানচিত্র নিবে এবং সেই মানচিত্রটি হবে নদ নদী বিষয়ের, এবং সেই মানচিত্রটিতে একটু চোখ বুলালেই এবং ভালোভাবে দেখলেই তোমরা বুঝতে পারবে যে বাংলাদেশের এটি একটি বাংলাদেশের মানচিত্র, নদ নদীর মানচিত্র। সেখানে দেখো যে পশ্চিমবঙ্গ, ভারতের পশ্চিমবঙ্গ, মেঘালয়, আসাম, ত্রিপুরা এই অংশগুলো জড়িয়ে রয়েছে। অর্থাৎ বাংলাদেশের 3 ভাগ দিয়েই, অর্থাৎ বাংলাদেশের সাইড দিয়ে সমস্ত নদ নদীর কেন্দ্রবিন্দু হচ্ছে, অর্থাৎ উৎপত্তিস্থল হচ্ছে ভারত। এবং এই নদীগুলোর ভারত থেকে প্রবাহিত হয়ে আমাদের দেশের উপর দিয়ে সরাসরি বঙ্গোপসাগরে পতিত হয়েছে। এই জন্য বাংলাদেশে একটি গৌরব রয়েছে, আমাদের ভাটির দেশ, আমরা ভাটির দেশ। অর্থাৎ অধিকাংশ নদী ভারত থেকে উৎপত্তি হয়, আমাদের উপর দিয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। এবং তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা নদী, কিছু কিছু নদীর মিলিত স্থল দেখো, কিছু কিছু জায়গায় মিলিত হয়েছে, দুটি নদী একটি নদীর সঙ্গে আরেকটি মিলিত হয়েছে। এবং এই অংশটুকু খুব দরকার। তোমরা এই নদ নদীর একটা মানচিত্র, বড় একটা মানচিত্র সংগ্রহ করে সুন্দর করে পড়বার চেষ্টা করবে, দেখবার চেষ্টা করবে, তাহলেই তোমাদের একটা আইডিয়া গ্রো হবে, মুখস্থ করতে হবে না। এবং আমি এই ক্লাসে কিছু কিছু বুঝবার জন্য কিছু কিছু ছোট্ট করে তোমাদের নোট করে দেওয়ার চেষ্টা করব, তোমরা খেয়াল রাখবে। দেখো বঙ্গোপসাগরে পতিত হয়েছে, সেটাই দেখবার চেষ্টা করছি। প্রত্যেকটি নদী বঙ্গোপসাগরে পতিত হয়েছে আমাদের উপর দিয়ে। এই যে বঙ্গোপসাগর এখানে পতিত হয়েছে, এই নদীগুলো ওই পাশ দিয়ে এসে আমাদের এক সাইডে রয়েছে মিয়ানমার, ওই খেয়াল রাখবে। সব সাইডেই ভারত, আমাদের কক্সবাজারের পাশে যেটা নাফ নদী আমরা যেটা মূলত বলে থাকি, সেখানে মিয়ানমার এবং বাংলাদেশকে পৃথক করেছে নাফ নদী, এটা তোমরা খেয়াল রাখবে। আমরা পদ্মা সম্পর্কে একটু জেনে নিই। প্রধান প্রধান নদীর অন্যতম হচ্ছে পদ্মা। উৎপত্তিস্থল হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে। এবং আমি লাল কালি ব্যবহার করছি এই কারণে, এটি কিওয়ার্ড, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং জ্ঞানমূলক প্রশ্নের জন্য। ভারত ও ভারতের উত্তরবঙ্গে এর নাম হচ্ছে গঙ্গা। আচ্ছা, ভারতে কিছু অংশে এর নাম গঙ্গা, আর সেটি হচ্ছে বাংলাদেশে পদ্মা। বাংলাদেশের রাজশাহী দিয়ে প্রবেশ করেছে পদ্মা, যা চাঁদপুরে মেঘনার সাথে মিলিত হয়েছে। কোথায় মিলিত হয়েছে? চাঁদপুরে মেঘনার সঙ্গে। এবং গোয়ালন্দে ব্রহ্মপুত্র এর প্রধান ধারা যমুনার সাথে মিলিত হয়েছে। এটা কিন্তু তোমরা খেয়াল করবে, এখানে চাঁদপুরে মেঘনা এবং গোয়ালন্দে কি হয়েছে। গঙ্গা পদ্মা বিধৌত অঞ্চলের আয়তন 34,000
188 বর্গ কিলোমিটার। শিক্ষার্থী বন্ধুরা, লাল কালি করা এই অংশগুলো তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ এর জন্য এবং জ্ঞানমূলক প্রশ্নের জন্য। এই বিষয়গুলো খেয়াল রাখবে। পদ্মার যে শাখা নদী, এই শাখা নদীর একটি সংক্ষেপে জানবার আমরা চেষ্টা করি। ভাই মাখন দিয়ে ভৈরবের হুকুমে চিত্র আঁকে। পদ্মার যে শাখা নদী, এটা এইভাবে পড়লে তোমাদের মুখস্থ থাকবে আর কি। পদ্মার শাখা নদী, ভাতে ভাগীরথী, হাস্যইতে ইছামতি, মা মাথা ভাঙ্গা, ক কপোতাক্ষ, দন্তান্ন নবগঙ্গা, ভৈরবের মানে ভৈরব, হুতে হুগলি, কতে কুমার, মে মধুমতি, চিত্রা নদী, আকে আড়িয়াল খা। অর্থাৎ পদ্মার যে শাখা নদী, ভাই মাখন দিয়ে ভৈরবের হুকুমে চিত্র আঁকে। তোমরা ওই বিষয়টা এইভাবে খেয়াল করলে পদ্মার শাখা নদী সহজেই মনে রাখতে পারবে। ভাই মাখন দিয়ে ভৈরবের হুকুমে চিত্র আঁকে, পদ্মার শাখা নদী। আমরা এখন ব্রহ্মপুত্র ও যমুনা সম্পর্কে জানবার চেষ্টা করব এবং কি ওয়ার্ড তোমরা লক্ষ্য করছো। উৎপত্তি স্থল, তোমরা দেখছো এটা উৎপত্তি স্থল। দেখো কিভাবে উৎপত্তি হয়েছে দেখবার চেষ্টা করছি আমি তোমাদেরকে দেখাবার চেষ্টা করছি। এটা হলো উৎপত্তি স্থল। তিব্বতের মানস সরোবর থেকে নদের উৎপত্তি। আসাম হয়ে বাংলাদেশের কুড়িগ্রাম জেলা দিয়ে প্রবেশ করেছে, অর্থাৎ আমাদের কুড়িগ্রাম জেলা দিয়ে প্রবেশ করেছে এই নদী। ব্রহ্মপুত্রের দৈর্ঘ্য 2897 কিলোমিটার এবং এর অববাহিকার মোট আয়তন, বন্ধুরা মোট আয়তন 5,80,160 বর্গ কিলোমিটার, যার 44,030 বর্গ কিলোমিটার বাংলাদেশে অবস্থিত। অর্থাৎ বাংলাদেশে কতটুকু এবং ভারতের অংশে কতটুকু আমরা এটাতে পরিষ্কার হলাম। বন্ধুরা, 1787 সালের একটি বড় ভূমিকম্পের ফলে একটি নতুন স্রোতধারার শাখা নদীর সৃষ্টি হয়, যা দক্ষিণ এ পর্যন্ত যমুনা নদী নামে পরিচিত। অর্থাৎ যমুনা এবং ব্রহ্মপুত্র কিভাবে সৃষ্টি আমরা সেটাই এখানে জানলাম। তোমরা খেয়াল করবে 1787 সালে কি হয়। ব্রহ্মপুত্র ও যমুনার শাখা নদী, আমরা শাখা নদীগুলো পড়বার চেষ্টা করছি খুব সংক্ষেপে। যমুনার শাখা নদী ধলেশ্বরী, ধলেশ্বরীর শাখা নদী বুড়িগঙ্গা, ধরলা, তিস্তা, করতোয়া, আত্রাই। তোমরা এটা খেয়াল রাখবে এইভাবে। তিনি মানে তিস্তা, আমার সরিয়া আত্রাই, কথায় করতোয়া, বুড়িকে অর্থাৎ বুড়িগঙ্গা, ধন্যবাদ ধরলা দিলেন। তিনি আমার কথায় বুড়িকে ধন্যবাদ দিলেন। অর্থাৎ এখানে কিন্তু এই শাখা নদীগুলো আমরা সুন্দর করে বুঝতে পারছি। তোমরা এগুলো মনে রাখবে। তিনি আমার কথায় বুড়িকে ধন্যবাদ দিলেন। তাহলে যমুনার শাখা নদী। বন্ধুরা, মেঘনা নদী, এটি সৃষ্টি হয়েছে সুরমা ও কুশিয়ারার মিলিত স্থলে। সিলেট জেলা দিয়ে প্রবেশ করেছে এই মেঘনা নদী। সুরমা ও কুশিয়ারার উৎপত্তি স্থল, এই যে তোমরা উৎপত্তি স্থল দেখতে পাচ্ছ, দেখো
দেখো এই দিক দিয়ে উৎপত্তি হয়েছে আর কি, বাংলাদেশে প্রবেশ করেছে। দেখো সুন্দর করে তোমরা দেখো। মানচিত্র, এই মানচিত্রটি অত্যন্ত চমৎকার। সুরমা ও কুশিয়ার উৎপত্তি আসামের বরাক নদীর নাগামণিপুর অঞ্চলে, অর্থাৎ বরাক নদীর নাগামণিপুর অঞ্চলে। এটা আমি লাল কালি দিয়ে তোমাদেরকে দেখাবার চেষ্টা করছি, এটা কিওয়ার্ড। সুরমা কুশিয়ারার মিলিত মূল ধারাটি সুনামগঞ্জের আজমেরীগঞ্জের কাছে কালনী নামে পরিচিত হয়ে দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হয়ে মেঘনা নাম ধারণ করেছে। বর্ষার সময় প্লাবন ও পলিমাটিতে মেঘনা বাংলাদেশের উর্বরতা বৃদ্ধি করে, অর্থাৎ এটার গুরুত্ব, মেঘনা নদীর গুরুত্ব। মেঘনার যে শাখা নদী তোমরা এভাবে খেয়াল রাখবে, গবা, তিমু, গোমতী বা বাউলাই, তিতাস, মুন। মুন নদীটির অন্য একটি নদীও রয়েছে, নাম রয়েছে, সেটা মুনু নামেও পরিচিত। মেঘনার শাখা নদী গবা, তিমু। শিক্ষার্থী বন্ধুরা, কর্ণফুলী নদী অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ নদী বাংলাদেশের। বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের প্রধান নদী এটি, মনে রাখবে। উৎপত্তি লুসাই পাহাড়ে, তোমরা মানচিত্রে লক্ষ্য করলে বুঝতে পারবে। এটি দৈর্ঘ্য 320 কিলোমিটার। বাংলাদেশের প্রধান সমুদ্র বন্দর, পানি বিদ্যুৎ কেন্দ্র ও চট্টগ্রাম বন্দরের জন্য এটি অত্যাধিক গুরুত্বপূর্ণ। এটার মনে রাখবে হাকা রাকা, হাতে হালদা, কাতে কাপ্তাই, রাতে রাং খিয়াং, কাতে কাশালাং, অর্থাৎ হাকা রাকা। কর্ণফুলী নদী শাখা নদী হাকা রাকা, হালদা, কাপ্তাই, রাংখিরাং, কাশালাং। শিক্ষার্থী বন্ধুরা, কাপ্তাই বিদ্যুৎ প্রকল্পের একটি চমৎকার ছবি তোমাদের দেখাচ্ছি। খরস্রোত একটি নদী কর্ণফুলী। শিক্ষার্থী বন্ধুরা, তিস্তা নদী সম্পর্কে আমরা একটু চিন্তা ভাবনা করব। সিকিমের পার্বত্য অঞ্চলে উৎপত্তি হয়ে তিস্তা নদী ভারতের জলপাইগুড়ি ও দার্জিলিং এর মধ্য দিয়ে বাংলাদেশে ডিমলা অঞ্চল দিয়ে প্রবেশ করেছে। ডিমলা অঞ্চল। শিক্ষার্থী বন্ধুরা, 1787 সালে প্রবল বন্যায় এর গতিপথ পরিবর্তন করে ব্রহ্মপুত্রের একটি পুরাতন বা পরিত্যক্ত নদীপথে প্রবাহিত হতে থাকে। গতিপথ পরিবর্তনের পূর্বে এটি গঙ্গা নদীতে মিলিত হয়েছিল। তিস্তার বর্তমান দৈর্ঘ্য 177 কিলোমিটার, প্রস্থ 300 থেকে 500 মিটার। উত্তরাঞ্চলের পানি নিষ্কাশনের ব্যবস্থার জন্য এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিস্তা ব্যারেজের প্রকল্পটি 1977 থেকে 1998 সালে নির্মিত হয়। তিস্তা ব্যারেজ ওই অঞ্চলের পানি নিষ্কাশন, সংরক্ষণ, সেচ ও বন্যা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আসলে তিস্তা নদীর গুরুত্বটা কি আমরা এখানে দেখতে পাচ্ছি, এবং তিস্তা নদীর দৈর্ঘ্য কত এবং এর প্রস্থ কত আমরা সেটা জানলাম, এটি মনে রাখবে। শিক্ষার্থী বন্ধুরা, তিস্তা ব্যারেজ চমৎকার একটি ছবি তোমরা দেখতে পাচ্ছ। তিস্তা ব্যারেজ, অনেকে তিস্তা ব্যারেজ ঘুরে এসছে। পশুর নদী। শিক্ষার্থী বন্ধুরা, খুলনার দক্ষিণ মধ্যাহ্ন আর কি, খুলনার দক্ষিণ ভৈরব বা রূপসা নদীর আরও দক্ষিণে প্রবাহিত হয়ে
ত্রিকোণা ও দুবলা দ্বীপদ্বয়ের ডান দিক দিয়ে এবং মংলা বন্দরের দক্ষিণে সুন্দরবনের ভিতর দিয়ে বঙ্গোপসাগরে পড়েছে। পশুর নদীর দৈর্ঘ্য ১৪২ কিলোমিটার এবং এটি প্রস্থ ৪৬০ মিটার থেকে ২.৫ কিলোমিটার পর্যন্ত এটি প্রশস্ত। এই নদীর গভীরতা এতই বেশি যে সারা বছর সমুদ্রগামী জাহাজ এর মোহনা দিয়ে অনায়াসে মংলা বন্দরে প্রবেশ করতে পারে, অর্থাৎ গভীরতম নদী এটি, অত্যন্ত গভীরতা রয়েছে। খুলনা ও বরিশালের নৌপথ হিসাবে পশুর নদী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিক্ষার্থী বন্ধুরা, প্রত্যেকটি নদীর একটি গুরুত্ব রয়েছে বা কি কারণে এটি গুরুত্ব বহন করে সেটি দেখলে, সাঙ্গু নদী আরাকান পাহাড় থেকে নির্গত হয় পার্বত্য চট্টগ্রামে বান্দরবনের থানচি উপজেলা দিয়ে প্রবেশ করেছে এবং এটি বঙ্গোপসাগরে পড়েছে। এটি ২৯৪ কিলোমিটার দীর্ঘ। অন্যান্য নদীর মধ্যে রয়েছে ফেনী, পার্বত্য ত্রিপুরায় উৎপত্তি হয়েছে এই ফেনী নদী, ফেনী জেলা দিয়ে প্রবেশ করেছে। সন্দ্বীপ এর উত্তরে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। ফেনী নদী নামে একটি জেলাও রয়েছে, ফেনী জেলা, তোমরা জানো। নাফ নদী বাংলাদেশ ও মিয়ানমারের সীমান্তে অবস্থিত। এর মোহনা অত্যন্ত প্রশস্ত এবং এটি বঙ্গোপসাগরে পতিত হয়েছে। এটি ৫৬ কিলোমিটার দীর্ঘ। কত কিলোমিটার দীর্ঘ বলো তো শিক্ষার্থী বন্ধুরা? ৫৬ কিলোমিটার। মাতামুহুরী লামার মাইভার পর্বত থেকে উৎপত্তি হয়েছে এই নদী। কক্সবাজার জেলার চকরিয়ার পশ্চিম পাশ ঘেঁষে বঙ্গোপসাগরে পড়েছে মাতামুহুরী নদীটি। এই নদীটির দৈর্ঘ্য ১২০ কিলোমিটার। শিক্ষার্থী বন্ধুরা, নাফ নদী একটি অন্যতম নদী যেটি বাংলাদেশ ও মিয়ানমারকে পৃথক করেছে, এটি তোমরা মনে রাখবে। তো আমরা নদ নদী সম্পর্কে এবং এর দৈর্ঘ্য সম্পর্কে, এর উৎপত্তি সম্পর্কে অনেক কিছু জানবার চেষ্টা করলাম আজকের এই ক্লাস থেকে। আমরা প্রত্যেকটা নদী কিন্তু বঙ্গোপসাগরে পতিত হয়েছে, আমরা সেটা দেখবার চেষ্টা করছি। শিক্ষার্থী বন্ধুরা, এটা তোমরা মনে রাখবে যে নদী ও তাদের উৎপত্তি স্থল মনে রাখার একটি সহজ উপায়, অনেকটা ছড়ার মতো। হিমালয় থেকে পদ্মা, লুসাই থেকে কর্ণফুলী, তিব্বতের মানস সরোবরে ব্রহ্মপুত্র চলে হেলে দুলি, আরাকান থেকে সাঙ্গু, সিকিম থেকে তিস্তা, সুরমা কুশিয়ারা মিলে কালনিতে মেঘনার রাস্তা, লামার মাইভারে মাতামুহুরী চলে নির্জনে। এইভাবে নদীগুলো কথা রাখবে মনে। শিক্ষার্থী বন্ধুরা, আমি আরেকবার পড়ে শোনাই। হিমালয় থেকে পদ্মা, লুসাই থেকে কর্ণফুলী, তিব্বতের মানস সরোবরে ব্রহ্মপুত্র চলে হেলে দুলি, আরাকান থেকে সাঙ্গু, সিকিম থেকে তিস্তা, সুরমা কুশিয়ারা মিলিত কালনিতে মেঘনার রাস্তা, লামার মাইভার এই মাতামুহুরী চলে নির্জনে। এইভাবে নদীগুলো কথা রাখবে মনে। তোমরা সহজেই এই উৎপত্তি স্থল সম্পর্কে আইডিয়া নিতে পারবে। তোমরা অন্যতম সহজ। শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটি কাজ করবার চেষ্টা করব। তোমাদের এটা বাড়ির কাজও আমরা এই সঙ্গে দিয়ে দিচ্ছি, যে তোমরা একটি চার্ট তৈরি করবে। প্রধান প্রধান নদ নদীর নাম লিখবে এখানে এবং উৎপত্তি স্থল নাম লিখবে, আয়তনটার নাম লিখবে, শাখা নদীগুলোর নাম লিখবে। শাখা নদী বের করার যে চমৎকার সূত্রের মতো বা ছড়ার মতো সেগুলো তোমরা মনে রাখবে। উপনদী যদি থাকে সেগুলো লিখবে। আর প্রত্যেকটা নদীর গুরুত্ব কীরকম, যেমন তিস্তার কী গুরুত্ব তোমরা এখানে জাস্ট এক সেন্টেন্স, ২ সেন্টেন্সের মধ্যে, ১-২ বাক্যের মধ্যে লেখার চেষ্টা করবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা রাখছি তোমরা আমার এই ক্লাসটি উপভোগ করেছ এবং এই ক্লাসে
যদি তোমরা কিছু পেয়ে থাকো তাহলেই আমি সার্থক। শিক্ষার্থী বন্ধুরা, বাড়ির কাজটি তোমরা মনোযোগ সহকারে করবে এবং রাজশাহী ডিভিশনাল অনলাইন স্কুলের সঙ্গে তোমরা থাকবে এ প্রত্যাশায় আগামী কোনো একদিনে আগামী কোনো এক ক্লাসে দেখা হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।